শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে, নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। সিইসি আশ্বস্ত করেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয়, বরং কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রসঙ্গে সিইসি বলেছেন, ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই। এখানে কমিশনের মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এতে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় সংস্থাটির মিশন প্রধান এবং রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নির্বাচন কবে হবে না হবে সেটি বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এ নিয়ে কোনো পক্ষের উপরই চাপ নেই বলে জানিয়েছেন প্রভাবশালী এই কূটনীতিক। বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার জরুরি, তবে সেই প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার তাগিদ দেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপ টকে তিনি আরো বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো একটি আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলে মন্তব্য করেন। আর ডিক্যাপ সভাপতি একে মঈনুদ্দিনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। The timing is a matter for Bangladesh to take a decision upon. We see this political transition as leading up to democratic elections, so that's the important milestone I mentioned. But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. We do think that there needs to be sufficient time to implement reforms under this interim government. এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করা হয়। রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথা বলা হয়েছে, যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে। স্বাস্থ্য অর্থায়ন অংশে বলা হয়, জিডিপির 5 ও বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। সরকারি বেসরকারি খাতের সমন্বয় করে স্বাস্থ্যসেবা সাশ্রয়ী ও সহজলভ্য করারও সুপারিশ করা হয় ওই কমিশন প্রতিবেদনে। শুরুতে 25 ওষুধ জেনারিক নামে প্রেসক্রাইব করতে হবে এবং ওষুধ কোম্পানিগুলো নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে। ওই প্রতিবেদনে আছে যে নারী স্বাস্থ্য নিশ্চিতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। উচ্চ আয়ের করদাতাদের করের 5% স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ দিতে হবে। স্বাস্থ্য শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে স্বায়ত্তশাসনের আওতায়। আর একাডেমিক পদবিধারী চিকিৎসকরা ফুল টাইম চাকরি করবেন, যাতে করে বাইরে রোগী দেখার চর্চা বন্ধ হয়। এখানে তো একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটি, এটা একটা উন্নত বিশ্বের সমান নয়। কোথাও কোথাও ডেফিশন আছে। এটা তাহলে যদি কারো অর্থ থাকে, এখানে চিকিৎসা ফ্যাসিলিটিস নাই, সে বাইরে হয়তো বন্ধ করাটা ইথিক্যাল নয়। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার। হয়রানি প্রমাণ হলে প্রত্যাহার হবে। আর দুপুরে তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, সম্প্রতি 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যার পক্ষে নয় সরকার। চাকরিচ্যুত করলে নোটিশ দিতে হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। সরকার মব ভায়োলেন্স চায় না বলে জানিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে। গণমাধ্যমকে টিকিয়ে রাখতে টেকসই ব্যবসা মডেল দরকার বলেও তিনি মনে করেন। আর আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। মানসিকতা এবং যে প্রবৃত্তি, এই পুরো সংস্কারটা করা হোক,
নিজেদেরকে স্বাবলম্বীভাবে চলার মতন আয় রোজগার করতে হবে। সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার। সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, করের বোঝা লাঘব করার কথা বলেছি, যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়। বিএনপি মিডিয়া লিস্টকে আমি বলছি সক্রিয় করুন, চালু করুন। যেসব সৎ ব্যক্তির অধীনে যেসব পত্রিকা চালিত হচ্ছে, যেগুলো সত্যি পত্রিকা, ওয়ানম্যান পত্রিকা নয়, সেই সব পত্রিকাগুলোকে, এবং যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভালো ভূমিকা পালন করেছেন তাদেরকে আপনারা সাহায্য করুন। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শাপলা চত্বরের গণহত্যার পাশাপাশি সকল গণহত্যার বিচার দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। বিকেলে বাসন থানায় জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আর এ পর্যন্ত অর্ধ শতাধিক ব্যক্তি আটক হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানিয়েছেন, রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদও চলছে। আর ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। গাজীপুরের শালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে গতরাতে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে তার গাড়িতে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। এদিকে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, এরই মধ্যে এই ঘটনায় 54 জনকে গ্রেফতার করা হয়েছে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদোসির সাথে বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে আগে থেকেই সতর্ক থাকবে সরকার। আর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে উপদেষ্টা বলেছেন, ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করেন, এজন্য তাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক থাকা দরকার। উপদেষ্টা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ থেকে জনবল নিতে তার দেশ আগ্রহী, তবে লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত রাত্রে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরে কোনো ছাড় দেওয়া হবে। ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, তারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী। কিন্তু বলতেন যে বাংলাদেশের লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং, এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটকে ব্যবহার করে প্রায় 800 কোটি টাকার মানি লন্ডারিং করার প্রমাণ মিলেছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির বিরুদ্ধে। একই সাথে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। আর তার সহযোগী হিসেবে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। বলা হয়, ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে এই অর্থ আত্মসাতের বেশ বড় ধরনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। 20,07,41,012 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত
742,73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের বিশেষ বিমানে আজ স্থানীয় সময় বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার এবং তার সাথে আসছেন তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান তার ছেলে তারেক রহমান, আর ঢাকায় বিমানবন্দরে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীরা উৎফুল্ল এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। সড়কের একপাশে দেশের এবং দলীয় পতাকা হাতে নিয়েই দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন আসলে কোথায় দাঁড়াবে সেটি নির্দিষ্ট করেই বলে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে তার গুলশানের বাসভবন ফিরোজা। গত কয়েকদিন ধরে তার বাসভবন প্রস্তুত করার যেই কাজ সেটি চলছে এবং বাসাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নিরাপত্তা জোরদারেও নানা সংস্কার করা হচ্ছে। এছাড়া বাসার সামনে এবং চারপাশে ধোয়া মোছার কাজ চলমান রয়েছে। বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা জানিয়েছেন, জানুয়ারির শুরুতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। এরপর থেকেই বাসাটি ফাঁকা পড়েছিল। মঙ্গলবার দেশে ফিরে তিনি ফিরোজায় উঠবেন এবং খালেদা জিয়ার আসার আগেই পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ চলমান রয়েছে। আমরা যুক্তরাজ্যে যাব। আমাদের সহকর্মী হাফিজুল করিম রকিব আমাদের জন্য অপেক্ষা করছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি সংবাদের বিরতিতে যাবার আগে বলেছিলাম যে বেগম জিয়া বিকেল 4টায় স্থানীয় সময় লন্ডন থেকে রওনা হবেন। আমরা একটু এ বিষয়েই জানবো আমাদের সহকর্মী রকিবের কাছ থেকে। খালেদা জিয়াকে নিয়ে তার সফর সঙ্গীরা কখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন আপনি একটু আমাদেরকে জানাবেন, যেহেতু খুব সম্ভবত স্থানীয় সময় 1:18 বাজে সেখানে। 4:10 লন্ডন থেকে খালেদা জিয়ার ফ্লাইট এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবে। এখন অলরেডি বাসা থেকে যে বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসা থেকে অলরেডি গাড়ি বহরটা রওনা দিয়ে দিছে। হয়তো 1 ঘন্টা খানিকের মধ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে যাবে। তারেক রহমানের বাসা থেকে অলরেডি গাড়ি বহরটা রওনা দিয়ে দিছে। হয়তো 1 ঘন্টা খানিকের মধ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে যাবে। এরপরে কিন্তু 4:10 দিকেই কিন্তু হয়তো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এখন এখানে হিথ্রো বিমানে অনেকে কিন্তু উপস্থিত, যুক্তরাজ্যের শত শত নেতা কর্মীরা অলরেডি উপস্থিত হয়েছেন এবং তারা বেগম জিয়াকে বিদায় জানাতে তারা উপস্থিত হয়েছে। আমার সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক আমার সাথে আছেন। আপনারা জানেন যে 8ই জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন। লন্ডন হসপিটালে উনি চিকিৎসা নেন প্রায় 17 দিন। এরপরে উনি 25শে জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন, ওনার বড় ছেলের বাসায়। সেখানে কিন্তু এতদিন পর্যন্ত উনি ছিলেন এবং সেখানে হোম ভিজিটের মাধ্যমে লন্ডন হসপিটাল তার চিকিৎসা নেন এবং লন্ডন হসপিটালের যেই ছাড়পত্র পাওয়ার পরে বেগম জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছেন। প্রায় 4 মাস এখানে লন্ডনে ছিলেন এবং যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী উৎসাহ উদ্দীপনায় ছিলেন যে বেগম জিয়া লন্ডনে ছিলেন। এবং আপনারা জানেন প্রায় এই 17 দিন যে চিকিৎসা নিয়েছিলেন তখনও কিন্তু লন্ডন হসপিটালের বাইরে যুক্তরাজ্য নেতাকর্মীরা কিন্তু হাজার হাজার নেতাকর্মী সবসময় ছিলেন যে বেগম জিয়াকে দেখার জন্য। আমি একটু কথা বলবো যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের থেকে আমি আর বিস্তারিত জানতে পারবো। এম এ মালিক, আমাকে জানান দিন কি অবস্থা এখন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি মিডিয়া যে কর্মীদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের নেত্রীর জন্য গত 4 মাস ধরেই আপনারা দেশে আমাদের নেত্রীর আপডেট দিচ্ছেন। আমি ধন্যবাদ দিই এবং যমুনা টিভি সহ অন্যান্য টিভি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই যে আমাদের নেত্রী এতদিন যদিও আমরা খুব আনন্দের মধ্যে ছিলাম, কিন্তু যাওয়ার সময়টা আমরা একটু অনেকেরই মন খারাপ, কারণ গত 4 মাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের ম্যাডাম দুইজনই একসাথেই ছিলেন। আজকে এইমাত্র আমরা বাসা থেকে আসছি
উনি এখন রওনা দিচ্ছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি নিজে গাড়ি ড্রাইভ করবেন, পাশে থাকবেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং ডক্টর জুবাইদা রহমানও থাকছেন এই গাড়িতে, ব্যারিস্টার জায়মা রহমান ওনার মেয়ে সেও ওই গাড়িতে থাকছে এবং সেখানে ককর ওয়াইফ শামেলা রহমান উনিও থাকছেন এবং সেখানে ডক্টর জাহিদ ডাক্তারের টিমটা তার পাশাপাশি থাকছে তারা এবং ওনারা আমার মনে হয় যে আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমাদের যুক্তরাজ্যে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে তারা পৌঁছে গেছে এবং আরো অনেক লোকজন আসছে। আমরা আপনাদেরকে এবং ওনার সফর সঙ্গী হিসাবে যুক্তরাজ্য থেকে আমি এবং আমার ওয়াইফও যাচ্ছে এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছে। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, আপনারা দোয়া করবেন যাতে উনি একটু রিল্যাক্স পাবে। বাংলাদেশে কথা বলতেছেন মালিক হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছাবেন, যেহেতু আর ফ্লাইটের খুব বেশি সময় বাকিও নেই। তখন আবার আপনার মাধ্যমে আপডেট জানাবো। রকিব, এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 8 বছর পরে উত্তরায় নিজ বাড়িতে ওঠার সুযোগ পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই। সোমবার বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের ফলে উত্তরার এই বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন নাহার বেগম এবং ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদ বসবাস করতে পারবেন বলে আইনজীবীরা জানিয়েছেন। সকালে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। শুনানি অন্তে যে স্ট্যাটাস কোটা ছিল সেই স্ট্যাটাস কোটা ভ্যাকেট করেছে। হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল যে এটা স্ট্যাটাস কো থাকবে, সেটাই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এর ফলে আশীর্ধ একটা অসহায় মহিলা যিনি ডোর টু ডোর, যিনি স্ট্রিট টু স্ট্রিট ঘোরাফেরা করছিলেন অসহায়ের মতো, উনি ওনার নিজ বাড়িতে ঢোকার অধিকার ফিরে পেলেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা। সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন বাইরা সদস্যরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকায় এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে দেশের শ্রমিকরা প্রবাসী যেতে না পারায় রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশের উন্নয়ন থমকে যেতে পারে বলে তারা জানান। বাইরা সদস্যরা বলেছেন, দেশের পট পরিবর্তন হলেও শ্রমবাজার উন্মুক্ত না হওয়া দুঃখজনক। শ্রমবাজারের অনিয়ম, দুর্নীতি, অরাজকতা বন্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দেশের গরিব ও নিরীহ কর্মীদের কম খরচে মালয়েশিয়া যাওয়ার পথ সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করে বাইরা। কোনো দেশে আমরা শ্রমিক প্রেরণ করতে পারি না। সৌদি আরবে আমাদের বিভিন্ন ব্যারিয়ার দিয়ে রাখছেন, সে কারণে আমরা ম্যান পাওয়ার করে লোকজন ফ্লাইট দিতে পারতেছি না। আমাদের মালয়েশিয়ার বাজার অচিরেই আমাদের খোলা হোক, আমাদের শ্রমিক যাক, কোনো মূল্যে বাজার খুলতে হবে। আমাদের কাছে ব্যক্তি বড় না, আমাদের কাছে সবার আগে দেশ। যৌথভাবে একটা সুসম্মতিক্রমে আমাদের জন্য একটা শ্রমিক পাঠানোর বান্ধব একটা নীতিমালা করে আমাদেরকে বাজার উন্মুক্ত করে দেওয়া হোক। চাকরি ছাড়ার পর এককালীন পেনশনের দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে কিছু সময়ের জন্য প্রগতি সরণিতে বন্ধ থাকে যান চলাচল। বিকেল 3টার দিকে কুড়িল বিশ্ব রোড এলাকায় ইউরোজোন গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আসে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন, কেউ কেউ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীরা বলছেন, পোশাক কারখানার শ্রমিকদের হুটহাট করে চাকরিচ্যুত করা হয়, ভবিষ্যৎ অনিশ্চিত। তাই চাকরি ছাড়ার পর এককালীন পেনশন সুবিধার দাবি তাদের। কিছু সময় পর কুড়িলের সড়ক ছেড়ে দেয় পোশাক কারখানার শ্রমিকরা, এরপরে যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে শুনানি শেষে আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ। শুনানির সময় অনলাইনে যুক্ত করা হয় চিন্ময় কৃষ্ণকে। এর আগে রোববার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। 11 বছরের 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। আর আইনজীবীদের উপরে হামলার ঘটনায় আলিফের ভাই 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপরে হামলা ও কাজে বাধাদের অভিযোগে 3টি আলাদা মামলা হয়। 26-11 তারিখে যে এই ঘটনা নারকীয় তাণ্ডব পূর্ব বিল্ডিং এ হয়েছে তার মেইন ইন্ধনদাতা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ইসকন নেতা চিন্ময়। আলিফ হত্যা মামলায় দীর্ঘদিন পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন নিয়ে আসছে। ওই আবেদন শুনানি হয়েছে। আমরা আবেদন মতে গ্রেপ্তার দেখাই আর ঘটনার সহিত জড়িত আছে মর্মে ওনাকে সন্দেহ করেছে, সেজন্য ওনাকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক সকল কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষকরা। দুপুরে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করছে তাদের শাস্তি প্রদান সহ 5 দফা দাবি তুলে ধরেন। এর আগে প্রায় 2.5 ঘন্টা শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। এর আগে সকালে নতুন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। আর সভায় শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা সহ শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরারও আহ্বান জানান তিনি। আমরা অলরেডি ক্ষমা প্রার্থনা করছি স্যারদের কাছে এবং আমরা আরও বেশি সামনেও ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা প্রস্তুত। তো এর মাধ্যমে একটা সমাধানে আমাদের আসতে হবে এবং এখানে একটা মধ্যস্থতা করার জন্য ভিসি স্যারকে থাকতে হবে। আমরা এটা দ্রুত ক্লাসে ফেরার ব্যাপারেই আশাবাদী, যেহেতু এই ঘটনাগুলো এখন অনেকখানি চিহ্নিত। এর জন্য তদন্ত কমিটি ছিল, তারা কাজ করেছে, সেটা ভেরিফাই করার দরকার হলে প্রশাসন আবার করতে পারে। আমরা বিশ্বাস করি 7 কর্মদিবসের মধ্যে এটার সমাধান করা সম্ভব। 19 বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামল বাংলাদেশ। সোমবার র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি, যেখানে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে 10 নম্বরে আছে টাইগাররা। সবশেষ 2006 সালে এই অবস্থায় ছিল বাংলাদেশ। বিপরীতে টেস্ট ও টি20 আগের অবস্থান 9-এ আছে শান্ত মিরাজরা। গেল 1 দশকে টাইগাররা প্রতিষ্ঠিত করেছে তাদের সেরা ফরম্যাট ওয়ানডে। আন্তর্জাতিক সার্কিটে যাওয়া অর্জন তাও এই 50 ওভার ক্রিকেটেই। এই সমীহ আদায় ছিল ধীরে ধীরে। সাকিব, তামিম, মাশরাফিদের হাত ধরে সেরা 6 দলে উঠে আসে বাংলাদেশ। কিন্তু লাল সবুজের সেদিন ভেসে গেছে চোখের জলে। গত বছর থেকে এই সময়ে 11 ম্যাচ খেলে কেবল 3টিতেই জয় আছে শান্তদের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা। এমনকি 2023 বিশ্বকাপের পারফরমেন্স ছিল হতাশাজনক, যার ফল মিলল 2025-এ আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে। 19 বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 থেকে 10-এ নামলো বাংলাদেশ। সবশেষ 2006 সালে 9 ছিল লাল সবুজ দলটা। মাঝে এই সংস্করণে দারুণ পারফর্ম দেখিয়ে 2017 সালে উঠে এসেছিল 6 নম্বরে। সেই দলটাই এখন আফগানিস্তানেরও পেছনে। র্যাঙ্কিংয়ে হালনাগাদে 2024 সালের মে মাস থেকে দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে 100 ভাগ। আগের 2 বছরের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে 50 ভাগ করে। সেই হিসেবে 4 পয়েন্ট হারিয়ে 29 ম্যাচে 76 রেটিং পয়েন্ট নিয়ে 10-এ অবস্থান করছে শান্ত মিরাজরা। যে ফরম্যাটে আসার আলো দেখিয়ে স্বপ্ন বুনেছিল বাংলাদেশ, সেই ওয়ানডেতেও এবার পিছিয়ে গেল দলটা। কোথায় তাহলে উন্নতি হচ্ছে? ঘুরে ফিরে যে আসে সেই প্রশ্নটাই। তবে টেস্ট ও টি20 র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে আছে 9, তবে টি20 র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান 9 থাকলেও 4 রেটিং হারিয়েছে বাংলাদেশ দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। খাদ্য সংকট হলেই বাণিজ্য মন্ত্রণালয় আমদানি করে, তবে পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানী একটি হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা প্রাণ প্রকৃতি সম্মেলনে তিনি বলেছেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মাছ ফসল দূষিত হচ্ছে এবং উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আধুনিক কৃষির নামে মাটি ও পানির উর্বরতাও ধ্বংস করা হচ্ছে।
তিনি বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতি আহ্বান জানান যাতে করে প্রাণ প্রকৃতি রক্ষা করে কৃষিকাজ চালানো যায়। দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এবার আফতাবনগরে কোনো পশুর হাট বসবে না। রোববার আফতাবনগরে ঢাকা দক্ষিণ সিটির ইজারা স্থগিতের পর আজ উত্তর সিটি কর্পোরেশনের পশুর হাটের ইজারাও স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাতারা ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ইজারার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 1,77,25,000 টাকার দরপত্রে আহ্বান করেছিল এবং এর আগে গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারার নোটিশ স্থগিত করেছিল হাইকোর্ট। এই প্রসঙ্গে রিটকারী আইনজীবী আনোয়ার হোসেন লিটন বলেছেন, আফতাবনগর 2 সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, আলাদাভাবে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন ইজারা বিজ্ঞপ্তি দেয়। এখন 2 সিটি কর্পোরেশনের ইজারার জন্য দরপত্রের নোটিশ হাইকোর্ট স্থগিত করায় এবার আর আফতাবনগরের কোথাও কোনো পশুর হাট বসবে না। আফতাবনগর রেসিডেন্সিয়াল এরিয়ায় গরুর হাট বসানোর জন্য 2টা টেন্ডার নোটিশ দিয়েছিল। একটা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আরেকটা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের কিছু অংশ, দক্ষিণের কিছু অংশ, 2টা থাকার কারণে ওরা এবার 2টা, যেহেতু গতবার একটা দিয়েছিল যাতে একটা স্টে করলে আরেকটা দিয়ে, এটা একটা ছলচাতুরি ছিল ওদের, পরে আজকে উত্তরটাও দিয়েছে এই জন্য ছলচাতুরি করে যদি না বুঝে করে এই জন্য আজকে স্টে হয়ে গেছে উত্তরটাও। জরুরি ভিত্তিতে সকল ক্ষতিগ্রস্ত এলাকায় ওয়াসার পানির নমুনা পরীক্ষা এবং বিশুদ্ধ পানির বিকল্প উৎস চালু করা সহ 3টি স্বল্পমেয়াদী, পুরনো এবং ক্ষয়প্রাপ্ত পাইপলাইন প্রতিস্থাপন, অবৈধ সংযোগ চিহ্নিত করে বন্ধ করা এবং পুরো সাপ্লাই চেইনকে আধুনিকায়ন সহ 9টি দীর্ঘমেয়াদী ব্যবস্থার দাবি জানিয়ে ঢাকা ওয়াসার এমডির কাছে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি। সোমবার বিকেলে এই স্মারকলিপি দিতে ওয়াসার প্রধান কার্যালয়ে যায় এবি পার্টির একটি প্রতিনিধি দল। স্মারকলিপি প্রদানের পরে তারা একটি সংক্ষিপ্ত বৈঠকেও বসেন। পরে সাংবাদিকদের সাথে প্রতিনিধি দল কথা বলেন। তারা জানান, সমন্বিত একটি টাস্কফোর্স গঠন করে সমস্যার উৎস দ্রুত চিহ্নিত এবং নিরসনের ব্যবস্থা গ্রহণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ তার তদারকির দাবি জানিয়েছে এবি পার্টি। এখনই সেই লাইনগুলো চিহ্নিতকরণ করা, যে লাইনগুলোতে কন্টামিনেশন হয়েছে এখনই করে এবং সেগুলো ওয়াশ করে সেই লাইনের সুপেয় পানি রাইট নাও দেয় এবং যতদিন এটা দিতে না পারে ততদিন মানে পানির গাড়ি পাঠিয়ে সেই এলাকার লোকজনদেরকে সুপেয় পানি দেওয়া। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদনকারীদের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। দুপুরে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, 2023 সালের এপ্রিল মাসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাকরির জন্য তারা আবেদন করেন। গত বছর 3 মে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। একই বছর 18 জুলাই এবং 7 আগস্ট মৌখিক পরীক্ষার দিন ধার্য করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। পরবর্তীতে 17 জুলাই অপর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত করা হয়। চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, বারবার আবেদন করলেও এখন পর্যন্ত মৌখিক পরীক্ষার কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন, ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়টি অনুষদের শিক্ষকদের নিয়ে একটি 5 তারকা হোটেল কনভেনশন হলে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ। বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন মিশ্র এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। দিনব্যাপী এই ওয়ার্কশপে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অ্যাক্রেডিটেশন প্রাপ্তি সংক্রান্ত নিবন্ধন উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর এস এম কবির। রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর প্রাণ গেল। আজরাত সাদিয়া নামের ওই গৃহবধূকে দুপুরের দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ জানিয়েছেন, বোনের সাথে আফতাবনগর পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় বাসায় ফিরছিলেন তারা। কালাচাঁদপুর বোনের বাসায় যাওয়ার জন্য আফতাবনগরে মেইন সড়কে যাওয়ার জন্য তারা অটোরিকশায় ওঠেন। তবে মূল সড়কে পৌঁছানোর আগেই অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অচেতন হয়ে পড়েন সাদিয়া। স্বজনরা জানান, সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ সদরের নিউটাউন এলাকায়। তার স্বামী তৌকিত আহমেদের সাথে বাসাবো বউবাজার এলাকায় থাকতেন। ঢাকায় অনুষ্ঠিত হলো ট্রান্সফর্মিং লাইফস থ্রু নিউট্রিশন শীর্ষক অনুষ্ঠান। হেলেন কেলার ইন্টারন্যাশনাল
IDU বাংলাদেশ এবং ভিটামিন অ্যাঞ্জেলসের যৌথ উদ্যোগে পরিচালিত বহুমাত্রিক এই প্রকল্পে অর্থায়ন করেছে দ্য চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার দ্য সেন্টসের মানব কল্যাণ বিভাগ। প্রকল্পটির মূল লক্ষ্য হল বাংলাদেশের সুবিধাবঞ্চিত অঞ্চলের গর্ভবতী নারী, মা ও 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যমান উন্নয়ন। শিশুর জীবনের প্রথম 1000 দিনকে কেন্দ্র করে এই প্রকল্প পুষ্টিহীনতা দূরীকরণের সমন্বিত ও টেকসই হস্তক্ষেপ নিশ্চিত করার উপরই জোর দেয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, উন্নয়ন সহযোগী এনজিও, বেসরকারি খাতের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তরুণ ডেভেলপারদের ক্ষমতায়নে ইনোভেশন সামিট 2025 চালু করল মোবাইল অপারেটর রবির বিটি অ্যাপ। আর এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তি প্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সলিউশন উপস্থাপন করতে পারবেন। আজ এক সংবাদ সম্মেলনে রবির কর্মকর্তারা জানান, প্ল্যাটফর্মটি স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী ধারণা বাস্তবে রূপান্তরের জন্যই সহায়তা প্রদান করে। কয়েকটি ধাপেই অনুষ্ঠিত হবে বিডি অ্যাপ ইনোভেশন সামিট। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। আর আগামী 19 জুন অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগী মোট পুরস্কারের অর্থ 5 লাখ টাকা। এবারে কুরবানির ঈদে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ মূল্য ছাড়। বিশেষ করে যমুনা রেফ্রিজারেটরে থাকছে আরও বিভিন্ন ধরনের পুরস্কার ও সেরা পণ্যের সহায়তা। দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে যমুনা ইলেকট্রনিক্স রিটেইলার বিজনেস মিটের আলোচনায় এসব তথ্য জানানো হয়েছে। পরে উপজেলা পরিষদ থেকে র্যালি বের করা হয়, আলোচনা সভাও হয়। প্রধান অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের AGM মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন DSM ইমরান হোসেন, ZM সোহেল রানা সহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ। যমুনা ইলেকট্রনিক্সের ডিলার জীবননগরের নিউ মিতালি ইলেকট্রনিক্সের শতাধিকারী রফিকুজ্জামানের সভাপতিত্বে এই বিজনেস মিট সম্পন্ন হয়। আমরা কাস্টমারকে দিচ্ছি একটা 3 পিস অথবা শাড়ি অথবা পাঞ্জাবি, হ্যাঁ, একটা হুড ব্র্যান্ডের। এছাড়াও রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়াও রয়েছে SMS লটারি। এই 3টে অফার পাচ্ছে প্রত্যেকটা পণ্যর সাথে। সেটা এখন সাব ডিলার কিনুক বা একটা কনজিউমার কিনুক, একটা রিটেলার কিনুক, যেই কিনুক, আমরা একটা করে প্রোডাক্টের সাথে একটা করে গিফট আমরা দিচ্ছি। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।